ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, শুধু পিছিয়েছে 1 বা 2 বছর। স্বীকার আমেরিকার। তেহরান কি এবার পরমাণু অস্ত্র বানাবে? রাশিয়াকে 30,000 সেনা দিচ্ছে উত্তর কোরিয়া। ইউক্রেনকে অস্ত্র দিবে না আমেরিকা। ট্রাম্প কি পুতিনকে সাহায্য করেছেন? তুঙ্গে উঠেছে ট্রাম্প মামদানি বিবাদ। চলছে হুমকি পাল্টা জবাব। মামদানি নাগরিকত্ব বাতিল করতে পারবে কি ট্রাম্প? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের উপর আমেরিকার সাম্প্রতিক বোমা হামলার পর তেহরানের পারমাণবিক শক্তি হওয়ার সম্ভাবনা আরও বেড়েছে। বিশ্লেষকদের এমন ধারণা এবার আরও জোরালো হলো। ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, বড়জোর 1 থেকে 2 বছরের জন্য পিছিয়ে গেছে। বুধবার পেন্টাগনের এমন দাবির পর প্রশ্ন উঠেছে, ইরানকে কি হারাতে পারবে কোনো পরাশক্তি? কেননা ব্যাপক বিধ্বংসী বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েও ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। তাই এবার কি ইরান নিজেকে রক্ষায় পরমাণু অস্ত্র বানিয়েই ছাড়বে? কি বলছেন বিশ্লেষকরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের এক মন্তব্যের পর ইরানের পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, বরং 1 থেকে 2 বছরের জন্য পিছিয়ে যেতে পারে। মার্কিন গোয়েন্দারা অবশ্য আগেই দাবি করেছিল, অক্ষত রয়েছে ইরানের পরমাণু কর্মসূচির মূল উপাদানগুলো। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের পরমাণু স্থাপনা। কিন্তু ইরান বারবারই দাবি করে আসছে, তাদের পরমাণু স্থাপনার তেমন কোনো ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র। এবার খোদ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বিষয়টি স্বীকার করে নিল। ফলে প্রশ্ন উঠেছে, এবার কি তাহলে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে? কেননা এরই মধ্যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA জানিয়েছে, ইরানের 60% পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ 400 কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে, যা পরমাণু অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। আর পরমাণু অস্ত্র তৈরির জন্য দরকার 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরানের কাছে যে মজুত আছে তা দিয়ে 9টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে দেশটি। আর ব্যাপক বিধ্বংসী বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েও যেহেতু আমেরিকা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি, তাই পরমাণু অস্ত্র তৈরিতে এখন ইরান অনেক বেশি মনোযোগী হবে, ধারণা বিশ্লেষকদের। এরই মধ্যে খামেনি সরকার দফায় দফায় তাদের পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের সাথে বৈঠক করেছে, স্থগিত করেছে IAEA এর সাথে সম্পর্ক। ফলে ইরানের পরমাণু কেন্দ্রগুলো সরাসরি পর্যবেক্ষণের সুযোগ হারালো জাতিসংঘ। আর এই সুযোগে গোপনে পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান, হয়ে উঠতে পারে পারমাণবিক শক্তিধর দেশ, মত বিশ্লেষকদের। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সক্ষমতা ছিল না ইসরায়েলের। আর এই বিষয়টি ভালোভাবেই জানতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে আর কিছুদিন সংঘাত চালিয়ে গেলে ভেঙে পড়ত ইসরায়েলের অর্থনৈতিক ব্যবস্থা। তাই দ্রুত ইরান ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করেছেন ট্রাম্প, টেনেছেন যুদ্ধবিরতি। ইসরায়েলের দুর্বলতা ঢাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজেদের দুর্বলতা সম্পর্কে সচেতন ছিল ইসরায়েল। তাই যুদ্ধবিরতির জন্য গোপনে রাশিয়ার সাথে যোগাযোগ চালিয়ে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মূলত ইরানের সাথে সংঘাতের কূটনৈতিক সমাধান খুঁজতেই এই যোগাযোগ চালিয়ে যায় ইসরায়েল। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমেরিকা যখন মিত্র ইউক্রেনে অস্ত্র সহায়তা দেওয়া বন্ধ করল, ঠিক তখনই বন্ধু রাশিয়াকে আরও শক্তিশালী করতে 30,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। আসছে কয়েক মাসের মধ্যেই তারা যোগ দেবে রুশ সেনাবাহিনীর সাথে। বিশাল সংখ্যক সেনাদের বহন করতে প্রস্তুত রুশ কার্গো বিমানও। এমন অবস্থায় একদিকে বন্ধু আমেরিকার মুখ ফিরিয়ে নেয়া আর অন্যদিকে রাশিয়ার পক্ষে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনা পাঠানোর খবরে উদ্বেগ আর আতঙ্কে ইউক্রেন। প্রশ্ন উঠেছে, ইউক্রেনে অস্ত্র দেয়া বন্ধ করে কি ট্রাম্প প্রশাসন আদতে পুতিনকে যুদ্ধে জয় পেতে সাহায্য করছে? হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের অবস্থা শোচনীয়। এরই মাঝে নতুন এক সংকট আসন্ন বলে জানাচ্ছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। ইউক্রেনের বিরুদ্ধে লড়তে উত্তর কোরিয়া রাশিয়াকে আগের চেয়ে আরও 3 গুণ বেশি সেনা দিচ্ছে বলে জানাচ্ছে তারা। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার বরাতে 2 জুলাই CNN এর বিশেষ এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরুদ্ধে সম্মুখ সমরে রুশ বাহিনীকে সাহায্য করতে নতুন করে মস্কোতে 25 থেকে 30,000 সেনা পাঠানোর পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
গোয়েন্দারা ধারণা করছেন ধাপে ধাপে আগামী কয়েক মাসে এই সেনাদের রাশিয়ায় পাঠানো হবে। কিছু সেনাকে এরই মাঝে পাঠানোর কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও মনে করা হচ্ছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়ার সেনাদের চাহিদা অনুসারে প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম দেওয়ার মজুদ আছে রাশিয়ার কাছে। তাদের রাশিয়ায় বহন করে নেয়ার জন্য কার্গো বিমান প্রস্তুত করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়। স্যাটেলাইটে ধারণ করা ছবির বরাত দিয়ে এরই মাঝে উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে কার্গো বিমানের উপস্থিতির কথাও জানিয়েছে সিএনএন। সেক্ষেত্রে হয়তো কিছু সেনা পাঠানো হচ্ছে। এর আগে গত বছরের নভেম্বরে ইউক্রেন যুদ্ধে লড়তে মস্কোকে 11,000 সেনা দেয় পিয়ংইয়ং। ওই সেনারা ব্যাপক সাহসিকতার সাথে লড়াই করে। ইউক্রেনীয় সেনাদের দখল থেকে রুশ অঞ্চল কার্স্ক পুনরুদ্ধারে ব্যাপক ভূমিকা রাখে তারা। তাদের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন রণাঙ্গনের লড়াইয়ে উত্তর কোরিয়ার ওই 11,000 সেনার মধ্যে প্রায় 4,000 সেনা হতাহত হয়েছেন বলে পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছে। সম্প্রতি অনেকেরই মরদেহ উত্তর কোরিয়ায় নেওয়া হয়। বীর এই সেনানীদের শেষ বিদায় ও অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগ আপ্লুত হতে দেখা যায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর নতুন উচ্চতায় পৌঁছেছে রাশিয়া ও উত্তর কোরিয়ার মাঝে সম্পর্ক। এই সময়ের মাঝে তারা একে অপরের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তিও করে। এর মধ্যে এক দেশ অন্য দেশকে সেনা সহ সামরিক সহায়তা দিতে পারবে এমন বিষয়ও অন্তর্ভুক্ত আছে। পূর্বের পাঠানো সেনার সংখ্যা কমে আসায় ও যুদ্ধ নতুন ধাপে প্রবেশ করায় উত্তর কোরিয়া আরও 25 থেকে 30,000 সেনা রাশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ ধরনের পদক্ষেপ ইউক্রেনের জন্য নতুন করে উদ্বেগের বলছেন তারা। এখন পর্যন্ত লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা যে দক্ষতা, সাহসিকতা ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন সেটিই উদ্বেগের কারণ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। চরমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানির কথার লড়াই। মামদানিকে পাগল ও কমিউনিস্ট বলে আক্রমণ করেন ট্রাম্প। সেই সাথে হুমকি দেন, মামদানি যদি অভিবাসন সংস্থাকে নিউ ইয়র্কে কাজ করতে বাধা দেন তবে তাকে গ্রেফতার করে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। জবাবে এমন হুমকিকে ভয় পান না বলে জানান মামদানি। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাতিলের জন্য কঠোর প্রমাণ ও যথাযথ আইনি প্রক্রিয়া প্রয়োজন। তাই ট্রাম্পের এই হুমকি বাস্তবসম্মত নয় বলে বিশ্লেষকরা বলছেন। মীর ফজলে রাব্বি, ডেস্ক রিপোর্ট। জোহরান মামদানি একজন কমিউনিস্ট। আমি বিশ্বাস করতে পারছি না যে নিউ ইয়র্কে এই কমিউনিস্টের মতো কেউ একদিন নির্বাচিত হবে। এটা আমাদের দেশের জন্য ভয়াবহ ব্যাপার। নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর মামদানিকে এভাবেই কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, মামদানিকে গ্রেফতারের হুমকিও দিয়েছেন ট্রাম্প। গত 1 জুলাই এক সংবাদ সম্মেলনে ট্রাম্প হুমকি দেন, মামদানি যদি অভিবাসন ও শুল্ক প্রয়োগ কর্মকর্তাদের কাজ বাধাগ্রস্ত করেন তাহলে তাকে গ্রেফতার করতে হবে। সে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। তবে ট্রাম্পের এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জোহরান মামদানি। নিউ ইয়র্কের এক নির্বাচনী র্যালিতে মামদানি সাফ জানিয়ে দেন, তিনি ট্রাম্পের এসব হুমকিকে ভয় পান না। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমাকে গ্রেপ্তার করা উচিত। আমাকে নির্বাসনে পাঠাতে চান তিনি এমন একজন সম্পর্কে কথাগুলো বলেছেন যে কিনা নিউ ইয়র্ক শহরের প্রথম অভিবাসী ও মুসলিম মেয়র হতে চলেছেন। তিনি আমার লড়াই থেকে মনোযোগ সরিয়ে নিতে চাইছেন। এই মুহূর্তে নিউ ইয়র্কবাসীর এমন একজন নেতা দরকার যে কেবল নির্বাচনে জয়লাভ করেই সন্তুষ্ট হবে না, বরং এই শহরকে নেতৃত্ব দেবেন। আমরা প্রত্যেক নিউ ইয়র্কবাসীর প্রতিনিধিত্ব করার চেষ্টা করব। এর আগে টেনেসির ডানপন্থী রিপাবলিকান প্রতিনিধি অ্যান্ডি অগলস দাবি করেন, মামদানির নাগরিকত্ব বাতিল করা উচিত। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ইঙ্গিত দেন, মামদানির নাগরিকত্বের বিষয়ে তদন্ত শুরু হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন মামদানির নাগরিকত্ব বাতিলের হুমকি দিলেও আইনি দিক থেকে সে ক্ষমতা সীমিত। নাগরিকত্ব বাতিলের জন্য কঠোর প্রমাণ ও যথাযথ আইনি প্রক্রিয়া প্রয়োজন। নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে একটি জটিল ও দীর্ঘ আইনি প্রক্রিয়া থাকে, যা কেবল রাজনৈতিক ইচ্ছার ওপর নির্ভর করে না। ফলে ট্রাম্পের এই পরিকল্পনা আইনি ও সাংবিধানিক বাধার কারণে বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। নেভাডা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের
অধ্যাপক মাইকেল কাগান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে তাদের মূল আবেদনে জালিয়াতের প্রমাণ থাকতে হয়। মামদানির ক্ষেত্রেও এটি সম্ভব নয়। রাজনৈতিক বিরোধীদের ভয় দেখানোর জন্যই ট্রাম্প এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিচ্ছেন বলে মনে করেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত মামদানি ১৯৯৮ সালে ৭ বছর বয়সে আমেরিকায় আসেন। তিনি প্যালেস্টাইন স্টুডেন্টস ফর জাস্টিসের একটি শাখার সহপ্রতিষ্ঠাতা। ২০২৩ সালে গাজায় যুদ্ধবিরতির দাবিতে হোয়াইট হাউসের বাইরে অনশন ধর্মঘটেও যোগ দিয়েছিলেন তিনি। নিউ ইয়র্কে বসবাসরত প্রগতিশীল যুব সমাজের মাঝে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। অনেকে তাকে আমেরিকান সমাজতন্ত্রের নতুন মুখ বলেও অভিহিত করেছেন। গত কয়েক দশক ধরে বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকত্ব বাতিল করেছে। ১৯২৬ থেকে ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রতি বছর শত শত মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল। সে সময় নাগরিকত্ব বাতিল করা ব্যক্তিদের মধ্যে কমিউনিস্ট এবং নাৎসি সহানুভূতিশীলরাও ছিলেন। ১৯৬৭ সালে মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেয়, জালিয়াতি বা গুরুতর অপরাধের নির্দিষ্ট মানদণ্ড পূরণ না করলে একজন মার্কিনীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। এরপর ধীরে ধীরে এই প্রবণতা কমতে থাকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। ভয়াবহ গরম আর দাবানলে পড়ছে ইউরোপ। একদিকে তুরস্ক ও ফ্রান্সের বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল, অন্যদিকে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন। চলতি সপ্তাহের মাঝামাঝিতে তাপদাহ আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সময়ের আগেই এবার ইউরোপ পড়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহে। তুরস্ক ফ্রান্সের বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানলের লেলিহান শিখা। আগুনের করাল ক্রাশে নিজ ঘরবাড়ি ছেড়ে তুরস্কে অন্তত ৫০,০০০ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি জমিয়েছে। এদিকে ইউরোপের পশ্চিম ও মধ্যাঞ্চল জুড়ে তীব্র উত্তাপের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে গরমের দাপটে যেন দমবন্ধ পরিস্থিতি বিরাজ করছে। ফলে এমন অবস্থায় উচ্চ পর্যায়ের সতর্কতা জারি করেছে প্রশাসন। এমনকি নরম শান্ত আবহাওয়ার জন্য পরিচিত নেদারল্যান্ডসও এবার বাদ যায়নি। সেখানে প্রথমবারের মতো সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। টানা কয়েকদিনের তাপপ্রবাহের এই আগ্রাসী ধারা চলতি সপ্তাহের মাঝামাঝি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া বিষয়ক সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, চলতি বছরের জুন মাসে যে তাপপ্রবাহ দেখা গেছে তা একেবারেই অস্বাভাবিক। পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড করা হয়েছে, যা সাধারণত জুলাই কিংবা আগস্টে দেখা যায়। অথচ এবার আগেভাগেই প্রকৃতি যেন আগুন ছড়াতে শুরু করেছে। এমন তাপপ্রবাহ ছিল জুন মাসে, এক কথায় নজিরবিহীন। এদিকে তুরস্কের পশ্চিমাঞ্চলে দাবানলের দাপটে টেকা অসম্ভব হয়ে পড়ছে। তুরস্কের বন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রচণ্ড দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত বিস্তার লাভ করছে। ছড়িয়ে পড়া আগুন যেন পাহাড় জঙ্গল গিলে খেতে উদ্গ্রীব হয়ে উঠেছে। বন মন্ত্রণালয় আরও জানিয়েছে, তীব্র ঝড়ো হাওয়া আগুনকে আরও বেশি উস্কে দিচ্ছে। আগুনের ভয়াবহতার কারণে অন্তত ৫টি ভিন্ন এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের চরম আবহাওয়াজনিত ঘটনা বেড়েই চলেছে। আগুন শুধু বনভূমি নয়, বরং প্রকৃতির ভারসাম্য নষ্ট করে জনজীবনে প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। এদিকে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও। ওই অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়। আগুনে প্রায় ৪০০ হেক্টর বনাঞ্চল পুড়ে ছাই হয়ে গেছে। ফ্রান্সের আবহাওয়া অধিদপ্তর জানায়, ১০১টি অঞ্চলের ভেতর ৮৪টিতেই তারা কমলা সতর্কতা জারি করেছে। অঞ্চলগুলো যেন পরিণত হয়েছে এক আগুনের রাজ্যে। উন্মত্ত আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে গ্রাস করে নিয়েছে সবুজ বনভূমি। প্রাকৃতিক এসব দুর্যোগের কারণে হাঁপিয়ে উঠছে প্রকৃতি, দিশেহারা হচ্ছে মানুষ। স্পেনের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের জুন মাসে দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ফ্রান্সের সীমান্তবর্তী এল গ্রানাডো অঞ্চলে তাপমাত্রা উঠেছিল ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। ইতালির ১৬টি শহরে তীব্র গরমের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কিছু এলাকায় দুপুরের প্রচণ্ড গরমে বাইরের খোলা জায়গায় কাজ করা সীমিত করার পরিকল্পনা করা হচ্ছে। অন্যদিকে জার্মানির পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। এই অবস্থায় নাগরিকদের পানির ব্যবহার নিয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর তাপপ্রবাহের কারণে প্রায় 4,80,000 মানুষ প্রাণ হারান। এই সংখ্যা বন্যা, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে মারা যাওয়ার মোট সংখ্যার চেয়েও বেশি। ইফাত জাহান, বাংলাভিশন।